ধন্যবাদ সবাইকে ক্লিক করে ভিডিওটি ওপেন করার জন্য। তো আমরা আজ আলোচনা করব বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক সেল অর্থাৎ কোষ নিয়ে। তো পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মাইটোকন্ড্রিয়া কি, নিউক্লিয়াস কি এবং গোলগি বডিজ নিয়ে। তো দেখো আজ আমরা আলোচনা করব সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম নিয়ে। তো দেখো সাইটোপ্লাজম, এটিকে আমরা বাংলা কী পাবো? সাইটো এবং প্লাজম। তো দেখো আমরা সবাই জানি যে বায়োলজির ভাষায় আমরা সেলকে কি বলি? সাইটো বলি। তো সাইটোর অর্থ হচ্ছে কি? সেল বা বাংলা হলো কোষ, এবং প্লাজম হলো ফ্লুইড এবং তার বাংলা কি হলো? প্রবাহী। অর্থাৎ আমরা বলতে পারি যে কোষের যে প্রবাহী তাকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি। তো দেখো সাইটোপ্লাজমের সংজ্ঞাটি কি? যে নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের বাকি অর্ধতরল, বর্ণহীন, অর্ধস্বচ্ছ, জেলির মতো পদার্থকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রোটোপ্লাজম কি এবং সাইটোপ্লাজম কি, ঠিক আছে? তো দেখো ধরো এটি একটি কোষ, ঠিক আছে? তো এটি হলো কোষ পর্দা, এবং ধরো কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস, আর এটি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, ঠিক আছে? তো দেখো এই কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দার যে মধ্যস্থ যে জায়গা আছে এটি হলো কি? সাইটোপ্লাজম, ঠিক আছে? এবং দেখো এই কোষ এবং নিউক্লিয়াস মিলে সবটা হলো প্রোটোপ্লাজম, এবং যদি আমি নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই তাহলে যে বাকি অংশটা সেটি হলো সাইটোপ্লাজম। বুঝতে পারলে? দেখো আমি তোমাদের আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটি একটি কোষ, ঠিক আছে? এটি হলো কোষ পর্দা আর এটি হলো নিউক্লিয়াস, ঠিক আছে? আমি এই কোষের মধ্যে নিউক্লিয়াসকে দিয়ে দিলাম, এখন সবগুলো মিলে কি হলো? সবগুলো মিলে হলো প্রোটোপ্লাজম। আর যদি আমি এখান থেকে নিউক্লিয়াসটা তুলে নিই, এখন যা কিছু রয়েছে তার মধ্যে সেটি হলো সাইটোপ্লাজম। বুঝতে পারলে? তো আমরা সাইটোপ্লাজমের অবস্থান কি বলতে পারি? যে কোষ পর্দা, এটি হলো কোষ পর্দা এবং এটি হলো নিউক্লিয় পর্দা। তো কোষ পর্দা আর নিউক্লিয় পর্দার যে ব্যতীত যে স্থানটা, এই মধ্যের যে স্থানটা সেটি হলো সাইটোপ্লাজম। বুঝতে পারলে? সাইটোপ্লাজমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু বিরাজ করে, সেগুলো হলো ধরো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, গোলগি বডি, সেন্ট্রোজোম, প্লাস্টিড, ইয়ার এবং মাইক্রোটিউবিউল, ঠিক আছে? তো দেখো সাইটোপ্লাজম কী করে? এই সবগুলোকে কী করে? ধারণ করে রাখে। সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে কিছু রয়েছে পর্দাবিহীন, ঠিক আছে? কিছু রয়েছে পর্দাযুক্ত। তো দেখো পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো একমাত্র রাইবোজোম, ঠিক আছে? এবং দেখো পর্দাযুক্ত হলো একক পর্দা এবং দ্বি একক পর্দা। তো একক পর্দা হলো ইয়ার মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এবং গোলগি বস্তু, এবং দ্বি একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এখন দেখবো সাইটোপ্লাজমের প্রকারভেদ নিয়ে। তো দেখো সাইটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করেছি, সাইটোপ্লাজমের ধাত্র বা হায়ালোপ্লাজম এবং সাইটোপ্লাজমের বস্তু বা ট্রোফোপ্লাজম। তো দেখো এগুলো কি? সাইটোপ্লাজমের ধাত্র বা সাইটোপ্লাজমের বস্তু, এগুলি কি সাধারণত? দেখো তোমাদের আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো এটি হলো একটি গ্লাস, ঠিক আছে? এটি হলো একটি জলের গ্লাস, তাই আমি তার মধ্যে জলে পরিপূর্ণ করলাম। তো দেখো তার মধ্যে আমি কিছু মুড়ি দিয়ে দিলাম, মুড়ি। তো এগুলো হলো মুড়ি, ঠিক আছে? বা আমরা ইংলিশে বলতে পারি পাফড রাইস, এখানে দিয়ে দিলাম। তো দেখো এই জলের উপর মুড়িগুলো সাধারণত কী করবে? ভাসতে থাকবে। তো এই জলটা হলো কি? সাইটোপ্লাজমীয় ধাত্র, এবং এই মুড়িগুলি কি? এগুলো হলো সাইটোপ্লাজমীয় বস্তু, ঠিক আছে? তো দেখো এখানে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, রাইবোজোম রয়েছে, সেন্ট্রিওল রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে। তো দেখো এগুলি এখানে ভাসমান রয়েছে, ঠিক আছে? এবং এগুলো যে পদার্থের মধ্যে ভাসছে, লিকুইড পদার্থের মধ্যে, ওই লিকুইড পদার্থ হলো সাইটোপ্লাজমের ধাত্র, এবং যে ওই সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, লাইসোজোম, এগুলো কি? এগুলো হলো সাইটোপ্লাজমীয় বস্তু যেগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এই সাইটোপ্লাজমের ধাত্রকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম এবং টোনোপ্লাজম। তো ধরো এটি একটি কোষ, ঠিক আছে? এটি একটি কোষ আর এটি হলো কোষ পর্দা। তো কোষ পর্দার সংলগ্ন অর্থাৎ কোষ পর্দার আশেপাশে
যে জেলির মতো অদানাদার, ঠিক আছে, অদানাদার, এগুলো দানাদার হবে না, পদার্থ রয়েছে সেগুলো হলো কি অ্যাক্টোপ্লাজম, ঠিক আছে। আর ধরো এটি হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আশেপাশে দানাদার অর্ধস্বচ্ছ খুব ঘন আকৃতির যেসব জেলির মতো পদার্থ রয়েছে সেগুলো হলো এন্ডোপ্লাজম। এবং আমরা জানি যে কোষের ভেতর কী থাকে, একটি কোষ গহ্বর থাকে, ঠিক আছে। এই কোষ গহ্বর ধরো এটি, এই কোষ গহ্বরের আশেপাশে যে, ঠিক আছে, জেলির মতো পদার্থ থাকবে সেগুলো হলো টোনোপ্লাজম। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখানে কোষপর্দা, এটি হলো কোষপর্দা, কোষপর্দা সংলগ্ন যে অঞ্চলটা সেটি হলো কি অ্যাক্টোপ্লাজম। আর দেখো নিউক্লিয়াসের আশেপাশে দানাদার, এভাবে এরকম দানাদার যে ঘন আকৃতির যে জেলির মতো বস্তু থাকবে সেগুলো হলো এন্ডোপ্লাজম। এবং ধরো এটি হলো কোষগহ্বর, এটা কোষগহ্বর, এটা এই কোষগহ্বরের আশেপাশে যে জেলির মতো বস্তু থাকবে সেগুলো হলো টোনোপ্লাজম। আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখব সাইটোপ্লাজমের কাজ নিয়ে। তো দেখো সাইটোপ্লাজম কোষ অঙ্গাণুগুলির ধাত্র হিসাবে কাজ করে। তো দেখো এই সাইটোপ্লাজম কী করছে, এই প্রতিটি কোষ অঙ্গাণুকে ধারণ করে রাখছে। এবং দেখো কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়া সাইটোপ্লাজমে সাধিত হয়। তারপর দেখো কোষের আকার বজায় রাখতে সাহায্য করে। সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো কী করে, যে কোষের আকারটা ধারণ করে রাখতে সাহায্য করে। এবং দেখো এই সাইটোপ্লাজম আবর্তনের মাধ্যমে, এই সাইটোপ্লাজম কী করে, ধরো একটি কোষ, সাইটোপ্লাজম এই আবর্তনের মাধ্যমে কী করে, যে কোষ অঙ্গাণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করে, ঠিক আছে। এবং কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। এখন দেখব রাইবোজোম নিয়ে। তো দেখো রাইবোজোম বিজ্ঞানী ক্লড সর্বপ্রথম 1943-তে তিনি সর্বপ্রথম এই রাইবোজোম নিয়ে গবেষণা করেছিলেন। এবং দেখো তারপর দেখো বিজ্ঞানী প্যালাডে, ঠিক আছে, 1955-এ সর্বপ্রথম তিনি রাইবোজোম আবিষ্কার করেছিলেন। তো যদি আসে যে রাইবোজোম কে আবিষ্কার করেছিলেন, তো সেটি কী হবে, বিজ্ঞানী প্যালাডে। তারপর দেখো বিজ্ঞানী, ঠিক আছে, রবার্টস 1958-তে, ঠিক আছে, তিনি কী করলেন, যে এই রাইবোজোমটি নামকরণ করেছিলেন। তো দেখো রাইবোজোমের সংজ্ঞা আমরা কি বলতে পারি, যে প্রতিটি সজীব কোষে রাইবোনিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নির্মিত পর্দাবিহীন যেসব কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে তাদের আমরা রাইবোজোম বলতে পারি, ঠিক আছে। তো দেখো রাইবোজোমের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তো রাইবোজোমের উৎপত্তি হয়েছে যে দেখো ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে এবং প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েডে। তো দেখো এটি হলো আমাদের প্রাণী কোষের একটি ইউক্যারিওটিক কোষ এবং এটি হলো প্রোক্যারিওটিক কোষ। তো আমরা সবাই জানি যে কোন কোষকে ইউক্যারিওটিক এবং কোন কোষকে প্রোক্যারিওটিক কোষ বলে। যে কোষে নিউক্লিয়াস থাকবে সেটি হলো ইউক্যারিওটিক কোষ, আর যে কোষে নিউক্লিয়াস থাকবে না সেটি হলো প্রোক্যারিওটিক কোষ। তো দেখো এই ইউক্যারিওটিক কোষে কোথা হতে রাইবোজোম উৎপন্ন হয়, নিউক্লিয়াস হতে। এবং প্রোক্যারিওটিক কোষে যেহেতু নিউক্লিয়াস নেই, কী রয়েছে, নিউক্লিয়েড, তা সেখান থেকে রাইবোজোম উৎপন্ন হয়, ঠিক আছে। তো রাইবোজোম কী কাজ করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। তাই আমরা রাইবোজোমকে কী বলি, প্রোটিন কারখানা বা কোষের প্রোটিন ফ্যাক্টরি হিসেবে পরিচিত বা আমরা বলে থাকি। রাইবোজোম কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো রাইবোজোম পাওয়া যায় যে প্রোক্যারিওটিক কোষের, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের কোথায় পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, ঠিক আছে। সাইটোপ্লাজম কি আমরা একটু আগেই বুঝিয়েছি, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায় রাইবোজোম, ঠিক আছে। এবং ইউক্যারিওটিক কোষের ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটু পরে আমরা পড়াবো এটা, তাহলে ভালো করে মনে রাখবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা, ঠিক আছে, নিউক্লিয়াসের যে বাইরে পর্দা রয়েছে নিউক্লিয় পর্দা, এবং মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, ও সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো অবস্থায় পাওয়া যায় রাইবোজোম। এখন দেখবো রাইবোজোমের গঠন নিয়ে। তো দেখো রাইবোজোম আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। তো তোমরা বলতে পারো যে আরএনএ কি, ঠিক আছে। তো দেখো এটি হলো ডিএনএ, ডিএনএতে উৎপন্ন হয় তিনটি জিনিস, এগুলি কি কি, একটি হলো এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, তারপরেরটি হলো আরএনএ অর্থাৎ এটি হলো রাইবোজোম আরএনএ, এবং অপরটি হলো টিআরএনএ,
RNA অর্থাৎ ট্রান্সফার RNA। বুঝতে পেরেছো? তো আমরা শুধুমাত্র এটি লাগবে, রাইবোজোম RNA। তো তার নামের মধ্যে রয়েছে রাইবোজোম RNA। তো রাইবোজোম RNA এবং প্রোটিন দিয়ে এই রাইবোজোম গঠিত হয়। তো এখন দেখবো রাইবোজোমের প্রকারভেদ নিয়ে। তো দেখো রাইবোজোমকে আমরা এখানে 4 ভাগে ভাগ করেছি। একটি হলো ATS প্রকৃতির রাইবোজোম, যা প্রাণী এবং উদ্ভিদ কোষে পাওয়া যায়, অর্থাৎ আমরা বলতে পারি যে ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। এবং একটি হলো 77S রাইবোজোম, যা ছত্রাকের মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। অপরটি হলো 70S, ঠিক আছে, রাইবোজোম, এটি পাওয়া যায় ব্যাকটেরিয়ায়, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রোক্যারিওটিক কোষে 70S প্রকারের রাইবোজোম পাওয়া যায়। একটি হলো 55S রাইবোজোম, যা স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। তো দেখো তোমরা এখানে একটি রাইবোজোমের ছবি দেখতে পাচ্ছ। দেখো রাইবোজোম দুটি পার্টে বিভক্ত, ঠিক আছে। তো দেখো আমরা বলতে পারি যে প্রোক্যারিওটিক যে কোষ রয়েছে তার রাইবোজোমগুলি 70S প্রকৃতির। দেখো রাইবোজোম সাধারণত এরকম দুটি পার্টে বিভক্ত, ঠিক আছে। তো এই পুরোটা দুটো অংশ মিলে হলো 70S, এবং দেখো এই বড় অংশ হলো 50S এবং ছোট অংশ হলো 30S, ঠিক আছে। আর দেখো এই প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রোটিন থাকে 66% এবং RNA থাকে 34%। আর দেখো ইউক্যারিওটিক কোষ সেম, দুটো অদেকক নিয়ে গঠিত, একটি বড় একটা হলো ছোট। তো বড়টি হলো এখানে 60S এবং ছোটটি হলো এখানে 40S, আর দুটো মিলে হলো ATS। তো দেখো আর এখানে প্রোটিন রয়েছে 55% এবং RNA রয়েছে 45%। তোমরা বলতে পারো যে 50S এবং 30S মিলে কত হয়? ATS হয়। তো কেন আমি 70S লিখলাম? এবং 60S এবং 40S মিলে তো 100S হওয়ার কথা, তো আমি এখানে 80S লিখলাম। তো তার কারণ কি আসলে এখানে জেনে নেই। রাইবোজোমের 70S, ATS, ঠিক আছে। তো এই S কি? তো দেখো ধরো তুমি যে ঘরে বসে আমার ভিডিওটি দেখছো, ধরো ওটি হলো একটি কোষ, ঠিক আছে, এবং তার মধ্যে ধরো এই বিন্দুটি হলো রাইবোজোম। তো রাইবোজোম এতই ছোট যে তাকে পরিমাপ করা খুবই কঠিন, ঠিক আছে। আমাদের কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হলো রাইবোজোম। তো দেখো তাকে পরিমাপ করার জন্য, ঠিক আছে, বিজ্ঞানী ভেদভাগ একটি টেকনিক ব্যবহার করলো। সেটি কি? তো ধরো এটি হলো একটি টেস্ট টিউব। তো তার মধ্যে ধরো এটি হলো জল, ঠিক আছে, এগুলো হলো জল। তো ধরো আমি বাইরে গেলাম এবং এক মুঠ মাটি নিয়ে আনলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে দিলাম। তো কী হবে? মাটির যে বড় বড় কণাগুলো এগুলো অবশ্যই নিচে চলে আসবে, তারপর যে একটু হালকাগুলো তার উপরে থাকবে, আর একটু হালকাগুলো তার উপরে থাকবে, ঠিক আছে। সো এটি হলো অধঃক্ষেপণ গুণাঙ্ক বা ভেদভাগ একক। তিনি এভাবে রাইবোজোমকে পরিমাপ করলেন, ঠিক আছে। কীভাবে কত সময়ে অধঃক্ষেপিত হয়েছে তার উপর নির্ভর করে তিনি রাইবোজোমকে পরিমাপ করলেন। তো দেখো তার ভেদভাগের, ঠিক আছে, নামের প্রথম লেটার অনুযায়ী এটির নাম করা হয় S একক। আমরা 1S সমান সমান লিখতে পারি 10⁻⁻13 সেকেন্ড, ঠিক আছে। তো দেখো ধরো প্রথমে আমি কি করলাম, একটি প্রোক্যারিওটিক নিয়ে নিলাম, কোষের রাইবোজোম নিলাম, কত? 70S। তো তোমরা এখন বুঝে যাবে যে S কি। তো দেখো ধরো এটি হলো রাইবোজোম 70S, দুটি একক মিলে উপরেটি হলো কত? 50S এবং নিচেরটি হলো কত? 30S, ঠিক আছে। দুটি মিলে হলো কত? 70S। তো ধরো এটি একটি টেস্ট টিউব নিলাম আমি, তার মধ্যে জল রয়েছে, ঠিক আছে, এগুলো হলো জল। তো আমি কি করলাম, এই প্রোক্যারিওটিক কোষ থেকে একটি রাইবোজোম বের করে আনলাম, এনে এই টেস্ট টিউবের মধ্যে এখানে দিয়ে দিলাম রাইবোজোম, ঠিক আছে। দেওয়ার পর আমি কী করলাম, তাকে এই মেশিনটার নাম হলো সেন্ট্রিফিউজ, ঠিক আছে। এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে আমি এই টেস্ট টিউবটাকে ঢুকালাম, ঠিক আছে। ঢুকিয়ে আমি সুইচ অন করলাম এবং খুব দ্রুত গতিতে তাকে আমি ঘোরালাম। তো দেখো এখানে 70S আমরা মানে কি লিখতে পারি, যে 70 ইন্টু S মানে কি 10⁻⁻13। তো দেখো এতটুকু সময়ে, ঠিক আছে, এটি অধঃক্ষেপিত হয়ে নিচে নেমে আসলো, ঠিক আছে। তাই তাকে আমরা কি লিখি? 70S। বুঝতে পারলে?
তারপর দেখো 50S। তো আমি এই রাইবোজোমকে দুটি পার্ট করলাম, একটি হলো 50S, একটি হলো 30S। তো তারপর কী করলাম, আমি 50Sকে নিয়ে নিলাম, 50Sকে নিয়ে এই টেস্ট টিউবের মধ্যে দিলাম, দিয়ে তাকে আবার সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে ঘোরালাম। এভাবে ঘোরালে এটি কত সময়ে অধক্ষেপিত হয়ে নিচে নেমে আসবে, 50 × 10⁻⁻13 এত সময়ে অধক্ষেপিত হয়ে নিচে নেমে আসবে। তারপরটা 30 × 10⁻⁻13 এত সময়ে অধক্ষেপিত হয়ে নিচে নেমে আসবে। এভাবে তিনি রাইবোজোমকে পরিমাপ করেছিলেন। তারপর দেখো আমি ইউক্যারিওটিক একটি রাইবোজোম নিলাম। তো এটি হলো 60S, এটি হলো কত 40S, আর দুটি মিলে কত আমার 80S। তো তার মানে কি সেম, এটি টেস্ট টিউব, এর মধ্যে জল রয়েছে। আমি ইউক্যারিওটিক কোষের একটি রাইবোজোম নিয়ে আসলাম, বের করে এখানে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এটাকে সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে ঘোরালাম। তো ঘোরালে 80 × 10⁻⁻13 এত সময় এটি অধক্ষেপিত হয়ে কি করবে, নিচে নেমে আসবে। তো এটি হলো, তাই আমরা এটি লিখে কী লিখি, 80S লিখি। 60S সেম, 60 × 10⁻⁻13 এত সময় অধক্ষেপিত হয়ে উপরের অংশটি নিচে নেমে আসবে। তারপর যে নিচের অংশটি কত 40S, এটু 40 × 10⁻⁻13 এত সময় অধক্ষেপিত হয়ে নিচে নেমে আসবে। তাই আমরা এগুলিকে, ঠিক আছে, 60S 40S লিখি, ঠিক আছে। এগুলো যোগ করলে হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখবো রাইবোজোমের কাজ নিয়ে। তো দেখো আমরা রাইবোজোমের প্রধান কী কাজ করে বলতে পারি, যে প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তারপর দেখো রাইবোজোম কী করে, যে অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাতে যে রাইবোজোমগুলো রয়েছে এবং নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দায় যে রাইবোজোমগুলো রয়েছে সেগুলো কী করে, কোষীয় ক্ষরণ এবং বিভিন্ন উৎসেচক সংশ্লেষে সাহায্য করে। তো এখন আমরা দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে। তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সংক্ষেপে কী বলতে পারি, বলতে পারি, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দেখো আবিষ্কার 1945-এতে বিজ্ঞানী পর্টার এবং তার সহগামীরা সর্বপ্রথম যকৃৎ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিল। তো দেখো আর তার নামকরণ করেছিল কত সালে, 1953-তে তার নামকরণ করেছিল। তো দেখো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা বলতে পারি, যে কোষীয় অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকবে এবং সাইটোপ্লাজমে অবস্থান করে কোষের কাঠামো ধরে রাখে, তাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো। তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধুমাত্র কোথায় পাওয়া যাবে, ইউক্যারিওটিক কোষে পাওয়া যাবে, ঠিক আছে। যে কোষে নিউক্লিয়াস থাকে তাকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি, এবং ওই কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যাবে। এবং এটি কী করবে, যে কোষের কাঠামোটা, এই কাঠামো ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে। তো দেখো এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তো দেখো অবস্থান, এটি কোথায় অবস্থান করে, দেখো এটি অবস্থান কোথায়, সাইটোপ্লাজমে এটি অবস্থান করে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবচেয়ে বেশি পাওয়া যায় যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এখন দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নিয়ে। তো আমরা কে আমরা কয় ভাগ করছি, দুই ভাগে, মসৃণ এবং অমসৃণ। তো এগুলিকে মসৃণ এবং অমসৃণ বলার কারণ কি, তো দেখো আমরা জানি যে নিউক্লিয়াস কি উৎপন্ন হয়, রাইবোজোম উৎপন্ন হয়ে এগুলো নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে এগুলো বেরিয়ে আসে এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে যায়। তো যে অংশে রাইবোজোম যুক্ত থাকবে তাকে আমরা বলবো অমসৃণ এবং যেখানে রাইবোজোম থাকবে না সেগুলো হলো মসৃণ। বুঝতে পেরেছো। তো দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন কি, তো দেখো প্রথমটা হলো সিস্টার্নি। তো এগুলি দেখতে চ্যাপ্টা থাকবে, এরকম থলির মতো থাকবে, এগুলি এই থলির মতো থাকবে, এরকম থাকবে, ঠিক আছে। এবং এগুলোর গায়ে কীরকম থাকবে, সমান্তরাল অবস্থা থাকবে, ঠিক আছে। এগুলো সমান্তরাল অবস্থায় থাকবে এবং এগুলোর গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে। তো সিস্টার্নি শেষ। তারপর দেখো বেসিক্যালগুলো কী হয়, এগুলো ডিম্বাকার হয়, এরকম ডিম্বাকার থাকবে, ঠিক আছে, অথবা গোলাকার থাকতে পারে, এগুলো থলির মতো হবে দেখতে, ঠিক আছে। তারপর দেখো আছে টিউবেল। তো এগুলো কী থাকবে, এরকম নলাকার থাকবে এগুলো, এবং এগুলো এরকম হয়ে জালকের আকার ধারণ করবে, ঠিক আছে। তো এগুলো হলো টিউবেল, এতে সাধারণত, ঠিক আছে, রাইবোজোম থাকে না। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠন কি, এটি প্রোটিন থাকে 60 থেকে 70% এবং লিপিড থাকবে 30 থেকে 40%। তো এখন দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ নিয়ে। তো এটি কী কাজ করে দেখো,
যে অমসৃণ ইয়ার অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে। তো আমরা জানি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী থাকে, রাইবোজোম যুক্ত থাকে এবং রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। তাই আমরা বলতে পারি যে অমসৃণ ইয়ার প্রোটিন সংশ্লেষ করে। তারপর দেখো মসৃণ ইয়ার ফ্যাট সংশ্লেষ করে। তো মসৃণ ইয়ারে রাইবোজোম নেই, তাই এগুলো কী করে, এগুলো ফ্যাট সংশ্লেষ করে, ঠিক আছে। তারপর দেখো মসৃণ ইয়ার আরেকটি কাজ করে, সেটি হলো যে টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন এই দুটি খুবই গুরুত্বপূর্ণ হরমোন ইত্যাদি কয়েকটি স্টেরয়েড হরমোন ক্ষরণ করে, ঠিক আছে। তারপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে এবং প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী কাজ করে, যে সাইটোপ্লাজম এবং এই কোষের যে কাঠামোটা, এই আন্তরিক কঙ্কাল এটি গঠন করতে সহায়তা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।